যেভাবে দিন যায় কথা থাকে সেভাবে দিন যায় নানান স্মৃতিও জমা হয়। আমাদের স্মৃতিগুলো যেভাবে মাথার কোনো একটা কোণে বা মনের কোনো একটা কোণে জমা পড়ে থাকে এবং মাঝে মাঝে সময় আসলেই টুক করে উপলক্ষ খুঁজে নেয় মনের কোনো একটা গহীন কোণ থেকে বেরিয়ে আসার, এবং সেই স্মৃতিগুলো আঁকড়ে ধরেই অনেক মানুষ কিন্তু দিনের পর দিন বেঁচে থাকেন, আশায় থাকেন, ভালো থাকেন। এবং সেই স্মৃতি কথাগুলোই আজকে তুলে আনতে চাই। সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাবের আড্ডায়। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে। আমাদের সাথে বেশ তিনজন সুন্দর গুণবতী এবং নারী যুক্ত আছেন আমাদের স্টুডিওতে এসে আমাদের সাথে গল্প করবেন বলে। এবং আজকের বিষয়টা আপনারা আমার কথা থেকে ধরেই নিতে পেরেছেন। যারা আমাদের ফেসবুক পেজে অ্যাক্টিভ আছেন তারা ইতোমধ্যেই জানেন আমাদের বিষয় দিন যায় স্মৃতি থাকে। এবং সেই বিষয়ে কথা বলতে শুরুতেই যাকে পরিচয় করিয়ে দিতে চাই তিনি হলেন তালুকদার লাভলি। তিনি একজন শিক্ষক এবং লেখক, সাথে যুগ্ম সম্পাদক আন্তর্জাতিক পেন বাংলাদেশের। অনেক অনেক স্বাগত জানাচ্ছি লেডিস ক্লাবে। ধন্যবাদ। তার পাশেই আছেন ইঞ্জিনিয়ার নাসরিন আক্তার। তিনি ব্যবস্থাপনা পরিচালক শানলা ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন। স্বাগত জানাই। তার পাশে আছেন রাফিয়া চৌধুরী। তিনি একাধারে একজন রন্ধনশিল্পী এবং একজন প্রশিক্ষকও। আপু স্বাগত জানাচ্ছি লেডিস ক্লাবে। আপনাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য। আপু তিনজনকে পেয়ে আমার ভীষণ ভালো লাগছে। সাথে আরেকটা বিষয় আছে যে আজকে বৃষ্টি বৃষ্টি একটা দিন, আকাশ কিন্তু কালো করে আছে, আকাশ নীল করে নেই আজকে, আকাশ একদম অন্ধকার হয়ে গেছে এবং মেঘলা আকাশে নীল শাড়ি, ফিরোজের শাড়ি, এরকম নানান রঙের তিনজন মানুষকে পেয়েছি। মেঘলা দিনে সন্ধ্যাবেলাটা ঘরে বসে কিন্তু এমন একটু কেমন যেন একটু বোরিং সময় যায়, তো সেই তুলনায় আমরা আড্ডা দেবো, আমরা একটু ভালো সময় কাটাবো, সেটাই আশা। লাভলি আপুর কাছে এসে জানতে চাই যে আপু আন্তর্জাতিক পেন বাংলাদেশের সাথে আছেন যুগ্ম সম্পাদক হিসেবে, সেই এক্সপিরিয়েন্সটাও শুনতে চাই, সাথে শিক্ষক হয়ে ওঠা, লেখক হয়ে ওঠা, এই পুরো জার্নিটাও একটু ছোট্ট করে শুনে। ধন্যবাদ। আসলে আমি অনেক লেখালেখির জগতে এসেছি অনেক ছোটবেলা থেকে। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমি প্রথম লেখা শুরু করি এবং সেই জার্নিটা, সেই গল্পটা অনেক একটা ট্র্যাজেডি। আমার মানে লেখক হয়ে ওঠার গল্পটা, সেটা অনেক সময় না, হয়তো সময় পেলে পরে বলবো। তো এর মধ্যে আমার যে পেন ইন্টারন্যাশনাল বাংলাদেশ, এটা হলো আন্তর্জাতিক একটা সাহিত্যের সংগঠন, যেটা একটা সময় রবীন্দ্রনাথ ঠাকুর এটা প্রেসিডেন্ট ছিলেন এবং বাংলাদেশ চ্যাপ্টারে ছিলেন একটা সময় যখন পাকিস্তান পিরিয়ডে, তখন প্রেসিডেন্ট ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভাষাবিদ। এরপরে ছিলেন সৈয়দ আলী আহসান অধ্যাপক। এরপরে ছিলেন ফরিদা হোসেন কথা সাহিত্যিক, 21শে পদক পাওয়া। এরপরে ছিলেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যার। এখন বর্তমান আছেন ডক্টর কাজী আনিস আহমেদ, যিনি ঢাকা ট্রিবিউন পত্রিকা প্রকাশক, উনি আমাদের প্রেসিডেন্ট। তো ওই সংগঠনে আমি দীর্ঘদিন যাবতই আছি পেন বাংলাদেশের সঙ্গে। আমি জয়েন্ট সেক্রেটারি হিসেবে একটা সময় অন্যান্য পদে ছিলাম। এরপরে এটা আমাদের 3 বছর পর পর ইলেকশন হয়, ইলেকশনে। আর এখানে ব্যাপার হলো যে মূলধারার লেখকরা এখানে ইনক্লুড হয়, যে কোনো লেখক ইচ্ছে করলে এখানে ইনক্লুড হয়। এই জন্য এটার আর এটা একটা পেনের ইন্টারন্যাশনাল পেন বাংলাদেশের একজন নর্মাল যে সদস্য, সেও অনেক, তারও অনেক ভ্যালু আছে, কারণ ওইভাবেই তার এখানে সিলেকশনটা হয়। আর ওয়ার্ল্ড ওয়াইজ সারা বিশ্বের 87টা দেশ এই পেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল পেনের, তাহলে তো সেখান থেকে আপনাদের জানার পরিধিটা অনেক বেড়ে যায়, কারণ অনেক রকম উদযাপিত লেখকের সাথে আপনাদের আমাদের প্রতি বছর বিভিন্ন দেশে যে হয় মিটিংগুলো হয় প্রত্যেক দেশে, সেই ইনভাইটেশনগুলো আমরা পাই, আমাদের যাওয়া হয়, আমাদের অনেকেই আমরা যাই, এক এক বছর এক এক দেশে হয়। আচ্ছা, কংগ্রেস, পেন কংগ্রেসে। তাহলে বেশ চমৎকার এক্সপিরিয়েন্স আপনার সেখানে, অবশ্যই শুনবো আরো। আমরা একটু এরপর নাসরিন আপুর কাছে চলে আসি এবং নাসরিনের কাছে এসে যেটা জানতে চাই যে শানলা ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন সেখানে আছেন এবং সেখানকার ব্যবস্থাপনা পরিচালক, মানে মূল মানুষটাই হয়তো আপনি, তো সেই জায়গাটা সম্পর্কে জানতে চাই। আসলে আমার প্রথমে ইচ্ছা ছিল উদ্যোক্তা হওয়ার বা এরকম একটা প্রতিষ্ঠান দেওয়ার। আমার ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ারিং পড়বো, দেন জব করব। তো ফার্স্টে আমি কিছুদিন জব করেছি। তো জব করার পরে দেখলাম যে জবের সেক্টরটা অন্যরকম, মানে ওখানে আমার মেধাটা পুরোপুরি বিকশিত হচ্ছে না, বা আমার সমসাময়িক যারা আছে অনেকেই দেখছি জব খোঁজে, জব পাচ্ছে না, বা আমিও যেই পরিমাণ পরিশ্রম করি ওরকম আমি মানে স্যালারিটা আমি পাচ্ছি না। কষ্টটা অনেক করছি কিন্তু স্যালারিটা ওরকম না।
তো যখন আমার কিছুদিন এক্সপিরিয়েন্স হলো, আমি একটা জব করলাম, তখন মনে হলো যে আমি তাহলে একজন উদ্যোক্তা হই, মানে সবার জন্য যদি কিছু করা যায়। একদমই তাই। এবং সাথে জিনিসটা হলো বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং এর অবস্থা এখন এরকম একটা পর্যায়ে দাঁড়িয়েছে যে আপনি 4 লাখ থেকে 8 লাখ টাকা খরচ করে নিজে ইঞ্জিনিয়ারিং পড়ছেন এবং যখন চাকরি পেতে যাচ্ছেন প্রতি মাসে 14,000 টাকা প্রথম অফার করছে বা 12,000 টাকা অফার করছে, যেটা কিনা আরো কয়েক বছর লেগে যাবে আপনি যেই টাকাটা নিজের উপর ইনভেস্ট করেছেন সেটা তুলে আনতে। তো এখন মনে হয় উদ্যোক্তাই হওয়া ইঞ্জিনিয়ারদের জন্য একটা নতুন। তো তারপরে আরেকটা দেখলাম, যেহেতু আমি সিভিল ইঞ্জিনিয়ার, তো এটা মেয়েদের জন্য অনেক চ্যালেঞ্জিং একটা পেশা। তো এই পেশায় থেকে উদ্যোক্তা হওয়াটা আরো চ্যালেঞ্জিং। তো চিন্তা করলাম একটু ডিফারেন্ট কিছু করি। তো ওই চিন্তা থেকেই মানে আমরা 2-3 জন ফ্রেন্ড মিলে একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা এরকম একটা কিছু করলে কেমন হয়। তো বললো যে খুব ভালো। তারপরে নাম সিলেকশন করা থেকে শুরু করে সব কিছু মানে আমি একা স্ট্রাগল করে এটা করেছি। এখন আলহামদুলিল্লাহ 2 বছর চলছে। একাই পুরোটা, আর সাথে আমার 2-1 ফ্রেন্ড ছিল, ওরা আমাকে হেল্প করেছে। আচ্ছা, বাট ফাউন্ডার হিসেবে একজনই থাকলেন, তাহলে এটা কঠিন একটা জার্নিও বটে। আমি আরো প্রতিবন্ধকতার বিষয়গুলো আসবো। এই পর্যায়ে রাফি আপুর কাছে এসে জানতে চাই যে রান্না বান্নার শখ কোথা থেকে, এবং এখন তো প্রশিক্ষকও হয়ে উঠেছেন, রান্নারই নিশ্চয়ই প্রশিক্ষক আপনি। পুরো জার্নিটা একটু শুনি। রান্না বান্নার শখটা আসলে হচ্ছে আমার আম্মার রান্না খুব ভালো ছিল, আমার আব্বাও খুব ভালো রান্না করতেন, যার জন্য ছোটবেলা থেকে দেখা যাচ্ছে কি রান্নাটা কিছুটা বলে না জেনেটিক্যালি, ওটার প্রতি খুব আগ্রহ ছিল ছোটবেলার থেকে। তারপরে দেন আমার পড়াশোনা কমপ্লিট করার পরে আমি একটা ফাইন্যান্স কোম্পানিতে ছিলাম অ্যাকাউন্টস অফিসার হিসাবে। আমার ছেলে হলো, ওটাও ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে মাঝখানে এখন ছেলেরা বড় হয়ে গেল, দেন করোনায় দেখা যাচ্ছে কি যে ওরাও একটু নিজে নিজে কলেজ, তারপরে তাদের টিউশন ওখানে যাওয়া শিখে গেছে। তখন মনে হলো যে আমি মনে হয় আবার কিছু করি, কিন্তু এতদিন পরে আসলে কর্পোরেট সেক্টর আমার জন্য আর খোলা নাই, ওটা মোটামুটি ক্লোজ হয়ে গেল। তখন আমি গেলাম একাডেমিতে, যে আমি যেহেতু এটার প্রতি খুব আমার একটা ফ্যাসিনেশন আছে, প্লাস হলো আমি খুব সুন্দর কেক বানাতাম। মানে আমি কোনো একাডেমিতে শিখি নাই, বাট আমার এক্সেলেন্ট কেক হতো, যেগুলো আসলে কোথাও শিখা না। তখন এটা একদম গিফটেড হয়ে গেছে ব্যাপারটা। হ্যাঁ, তখন আমার মনে হলো যে এটার উপর একটু একাডেমিক আমি একটু পড়াশোনা করি। গেলাম আমরা, আমার যে একাডেমিটা ছিল সেটা হলো পিসি, সেখানে গেলাম। যার পরে ওখানে ভর্তি হলাম। ওখানকার যে সিও স্যার আছেন, ওনার কথা না বললেই নাই, জাহাঙ্গীর আলম স্যার, উনি কিছুদিন পরে বললেন যে আপা আপনি আমাদের সঙ্গে কাজ করবেন। জাস্ট এই যে উনি আমার মাথায় ঢুকিয়ে দিল আমাদের সঙ্গে কাজ করবেন, দেন আমার জার্নিটা শুরু হয়ে গেল। ওনাদের সঙ্গে আমি 3 মান্থ কোর্স করলাম বেকিংয়ের। দেন আমি কুকিংয়ের যেটা হলো প্রফেশনাল কোর্স, আমি সেটা করলাম, লেভেল 2 করলাম, লেভেল 3 করলাম। করার পরে আমি তখনও স্যার বললেন আপনি আমাদের সঙ্গে থেকে যান। এই যে আমি ট্রেনার হিসেবে আমি ওনাদের সাথে থেকে গেলাম। আমি পার্ট টাইম ছিলাম 2 বছর, আর এই যে রানিং 2 বছর আমি কন্টিনিউয়াসলি ক্লাস নিয়ে গেছি। আপাতত আবার একটু রেস্ট নিচ্ছি। এই হলো আমার মোটামুটি জার্নিটা। আসলে করোনায় আমাকে এই জার্নিটা নিয়ে গেছে, যখন আমার আসলে কিছু করার ছিল না তখনই আমি করতে গিয়েছি। করোনা আসলে বাংলাদেশের মানুষের জন্য একটা অন্যরকম টার্নিং পয়েন্ট ছিল। কারণ হলো সেই সময় এত উদ্যোক্তা বাংলাদেশে এসেছে যে এটা চমৎকার। আমাদের ইকোনমির উপর কিন্তু উল্টো একটা ব্যাপার হওয়ার কথা ছিল। কোভিডের পরে বাংলাদেশের অর্থনীতি একেবারে মন্দায় চলে যাওয়ার কথা ছিল, কিন্তু এত উদ্যোক্তা আসার কারণে অর্থনীতি কিন্তু ঘুরেও দাঁড়িয়েছে। কোভিডে আমাকে আসলে আমাকে ট্রেনার নিয়ে আসা যেটা, আমি সেটা কোভিডের জন্যই হয়েছে। আমি গেছিলাম শিখতে, কিন্তু হয়ে গেলাম আমি নিজে ইনস্ট্রাক্টর, টিচার। এভাবেই আমাদের দর্শক বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন যে চমৎকার একটা আড্ডা হবে, এবং তিনজন ভিন্ন রকম অঙ্গনের মানুষ, এবং তারা কিন্তু তাদের ভিন্ন অঙ্গনের ভিন্ন ভিন্ন গল্প আমাদের সাথে শেয়ার করবেন। তাদের মনের গহীন কোণের কথা বলছিলাম, স্মৃতিকথা কিছু অবশ্যই তুলে ধরে আনতে চাই আপনাদের কাছে। আপনারা যারা আমাদেরকে দেখছেন এখন টেলিভিশনে অথবা ফেসবুকে, তারা কিন্তু চলেই আসতে পারেন ফেসবুকে বা টেলিভিশনের। আমাদের এখনকার স্ক্রিনে নিচে দেওয়া আছে আপনার জুমের আইডি এবং পাসওয়ার্ড, সেটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে ইতোমধ্যেই যুক্ত হয়ে যেতে পারেন। যেহেতু আমাদের এই আয়োজন সরাসরি সম্প্রচারিত হয়, তাই আপনারাও এখনই যুক্ত হয়ে এখনই কিন্তু টেলিভিশনে নিজেকে দেখতে পারার সুযোগটাও পেয়ে যাচ্ছেন এবং নিজেদের স্মৃতিকথাগুলো মানুষের কাছে তুলে ধরতে পারছেন। তবে একটাই বিষয়, নারী বন্ধুরা আসবেন, যেহেতু এটা লেডিস ক্লাব। পুরুষ বন্ধুরা আমাদেরকে ক্যামেরার ওপাশ থেকে, টেলিভিশনের ওপাশ থেকে সাথে থাকবেন, কাছে থাকবেন, জানবেন, আমাদেরকে মন্তব্য বাক্সে নিজেদের মতামত জানাবেন। এখন এসে যেতে চাই লাভলি আপুর কাছে, আবারও একটু শুনে আসতে চাই যে ট্র্যাজেডিটা একটু শুনতে পারি কিনা, যে লেখক হয়ে ওঠাটা ট্র্যাজেডি কেন?
এটা হলো যে আসলেও হ্যাঁ, প্রথমে যে আমার একটা দুইটা বিষয় আছে যে আমরা সাধারণত জানি যে পুরো বিশ্বের যত ম্যাক্সিমাম লেখক যারা হয়ে উঠেছে তাদের প্রথম সবারই শুরু হয়েছে কবিতা থেকে, কিন্তু আমার মনে হয় আমি একমাত্র ব্যতিক্রম যে আমার শুরুটাই হয়েছে গল্প দিয়ে। এবং আমি তখন ক্লাস 5-এ পড়ি। আমার ওই সময় অনেক ছোটবেলায়, আমার কত বয়স আমি জানি না, আমার মনে নেই এখন। তো আমার একটা ছিল, রবি ছিল। রবিটা ছিল আসলে একটা ছাগ শিশু। আচ্ছা, ওর মা ছিল না তখন, আমি ছোটবেলা থেকে ওকে বড় করেছি, বোতলে দুধ খাইয়ে এইভাবেই করেছি। এবং আমার সঙ্গে আমার মনে হয় আমার বেড়ে ওঠার সঙ্গী ছিল ছোটবেলায়, আমার সঙ্গে সবসময় থাকতো, লাফালাফি করতো, এরকম মজার ব্যাপার ছিল। আমি যখন, আমাদের বাড়িটা ছিল এপাশে নদীর ধারে একটা রাস্তার পাশে আমাদের বাড়িটা ছিল। তো আমি যখন স্কুলে যাবার জন্য বাড়ি থেকে বের হয়ে ওই নদীর ধার দিয়ে রাস্তা দিয়ে বেশ কিছু দূর যেতাম। ও বুঝতো যে চুলটা সরিয়ে কথা বলুন। ও বুঝতো যে কোন পর্যন্ত আমাকে যেতে হবে, ঠিক ওই পর্যন্ত যে ও থেমে যেত এবং ওখানে দাঁড়িয়ে থাকতো। আমি যতক্ষণ আমাকে দেখা যেত ততক্ষণ সে দাঁড়িয়ে থাকতো। আমি যখন চলে যাই, মানে ওর দৃষ্টির বাইরে চলে যেতাম, তখন ও ফিরে আসতো। আবার আমি যখন ফিরে আসতাম বাড়িতে এসে আমার রাস্তায় আমার মানে শব্দ শুনে দৌড়ায় বের হয়ে আসতো ঘর থেকে, এরকম ছিল। তো তখন আমি এমনি একটু ভাবুক ছিলাম, একা থাকতাম ছোটবেলায়, কেন জানি হয়তো আমি লেখকের সত্যটা আমার হয়তো ভেতরে ছিল। আমি অনেক ভাবতাম ছোটবেলায়, ওই বয়স থেকে অনেক কিছু কল্পনা করতাম, অনেক যেটা দেখতাম সেটা নিয়ে অনেক কল্পনা করতাম। এখন মনে হয় যে ভেতরে আর গল্প শোনার জন্য, যে আগে যে বয়স্ক গ্রামের মধ্যে বুড়ি টুড়ি যত আছে আমি ধরে নিয়ে আসতাম জোর করে, তাদেরকে অনেক ঘুষ দিতাম গল্প শোনার জন্য, আমাকে গল্প শোনাবে এই জন্য। তারা তো এমনি গল্প শোনাতে পছন্দ করে, ঘুষও দিতে হতো। হ্যাঁ, নাহলে বলতে চাইতো না, এরকম করতাম। যাই হোক, তো তখন ও যখন বেশ বড়, দেখতে সুন্দর, আমি এখনো আমার সত্যি ওকে আমি মিস করি। সাদা ছিল, একটু কালো ছিল এক পাশে। ওর নাম ছিল রবি, ওর জন্ম হয়েছিল রোববার। ওকে নিয়ে আমি অনেক কিছু, জামা বানিয়ে দিতাম ওকে নিয়ে। ওর মুসলমানি দিলাম যখন, খতনা করালাম, তো ওই দিন ওকে নিয়ে এবার অনুষ্ঠানও করেছি, মানে এরকম অনেক কিছু করতাম ওকে নিয়ে। তারপর ও যখন, যেদিন ওকে জবাই করা হলো আমার এক খালার বিয়েতে, তো সেদিন করার পর আমি আর ওইটা নিতে পারিনি। সবাই বিয়ের মধ্যে খুশি, কিন্তু বলতেও পারিনি। আমি চুপে লুকিয়ে কান্না করি। এই করতে করতে এর পরবর্তীতে তো ওই রবি শিরোনামে একটা গল্প লিখলাম। গল্পটা লেখার পর আমার মামা ছিলেন মাসুদ আলী খান, সাহিত্যিক। তো আমার মামাকে আমি দেখাইনি, আমার বড় বোন নিয়ে গল্পটা দেখিয়েছে। আমার মামা দেখে মানে চোখ টলমল করছে গল্পটা দেখে। পর আমার বোনকে বলছে, বুঝি আমরা তো অনেক ভুল করে ফেলেছি, এরকম একটা এইটুকুন বাচ্চার ভেতরে যে এরকম একটা ট্র্যাজেডি লুকিয়েছিল, এটা আমরা বুঝতে পারিনি। তো আমি করি যে ও যদি বেঁচে থাকে অনেক বড় লেখক হবে, এটা আমার মামা বলেছিলেন আমাকে। তাহলে অবশেষে কিন্তু মামার স্বপ্ন বা মামার দূরদর্শিতা সেটা কিন্তু প্রমাণ হয়েছে। এখন আপনি লেখক পুরোদস্তুর। আমরা এই বিষয়ে আরো জানবো, বাকিদের সাথে কথা বলবো, তবে একটি বিরতির সময় হয়ে গেছে। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। ছোট্ট একটা বিরতির পরে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে নিচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। আমাদের স্ক্রিনে আপনারা মাঝে মাঝে পেয়ে যাবেন জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে আড্ডা দিতে পারবেন। যেই আয়োজন এবং আড্ডা একই সাথে সম্প্রচারিত হচ্ছে আপনার টেলিভিশনে তো বটেই, সাথে আমাদের ফেসবুক পেজ নেক্সাস টেলিভিশন এবং নেক্সাস লাইফস্টাইল, দুটো পেজেই। সেখানে মন্তব্য বাক্সে নারী পুরুষ নির্বিশেষে মন্তব্য করতে পারেন। তবে জুমে যুক্ত হবেন শুধু নারী বন্ধুরা। আমাদেরকে ফোনেও যদি কল করতে চান সেক্ষেত্রেও নারী বন্ধুরাই কল করতে পারবেন, সেটাও জানিয়ে দিলাম। সাথে এখন যদি একটু চলে আসি নাসরিন আক্তার তার কাছে এবং এসে জানতে চাই যে
জীবনে ইঞ্জিনিয়ার হয়ে ওঠার পেছনে কিংবা এই সেকশনে কাজ করে, যেহেতু আমি জানি যে যখন ইঞ্জিনিয়ারিং পড়া হয়েছে সেই সময় অসংখ্য নারীরা নিশ্চয়ই ইঞ্জিনিয়ারিং করছেন না, এবং মেয়েরা আসলে এখনও যে প্রচুর ইঞ্জিনিয়ারিং পড়েন তাও না। তো সেই ক্ষেত্রে আমি একটু জানতে চাই যে কোনো অবস্ট্যাকল ছিল কিনা, কোনো প্রতিবন্ধকতা ছিল কিনা, কিংবা যখন সানলার শুরু হলো সেই সময়কার সব থেকে বড় চ্যালেঞ্জটা কি ছিল? আচ্ছা, আমার মূলত এই ইঞ্জিনিয়ারিং লাইনে আসার কথাটা আমি আগে বলি। আমি যখন অনেক ছোট ছিলাম, ক্লাস 3-4-এ পড়ি, তখন আমি ইঞ্জিনিয়ার মানেই বুঝতাম না এটা মানে কি, এটাই আমি জানতাম না। মানে টিচাররা জিজ্ঞেস করে না বড় হয়ে কি হবা, তো আমাদের ক্লাসের সবাইকে জিজ্ঞেস করছে টিচার যে কি হবা বড় হয়ে, সবাই ডাক্তার ডাক্তার বলতেছে। আমি এদেরকে সবাই একটু ডাক্তার হওয়াতে চাই। হ্যাঁ, আমি কি ভেবে যে ইঞ্জিনিয়ার বলেছি আমি জানি না, হুট করে বললাম আমি ইঞ্জিনিয়ার হতে চাই। আসলে তখন কোন সাবজেক্টে পড়বো, ইঞ্জিনিয়ারের যে এতগুলো সাবজেক্ট আছে এটাও আমি জানতাম না, অনেক ছোট। তারপরে হুট করে বললাম ইঞ্জিনিয়ার হব। তো তখন মাথায় ঢুকে গেছে যে ও আচ্ছা, তাহলে আমি যেহেতু বলছি সবার মধ্যে যে ইঞ্জিনিয়ার হব, তাহলে এইটা নিয়ে আমার অনেক কিউরিওসিটি যে ওটাই হব। তারপরে বাসায় আসছি, বাসায় এসে আমি একটা ডায়েরিতে লিখলাম, ছোটোবেলায় ডায়েরি থাকে না বাচ্চাদের, ডায়েরিতে লিখলাম যে আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হব, এই প্রফেশনটা আমি চাই, এটা চিন্তা করলাম। তারপরে যখন বড় হলাম, এসএসসি পরীক্ষা দিলাম, তখন ভাবলাম যে আমার তো এটাই ইচ্ছা ছিল। তো আব্বু তখন জানতো না যে আমি ইঞ্জিনিয়ার হতে চাই। তখন আমি ফার্স্ট টাইম বললাম যে আমি ইঞ্জিনিয়ার লাইনে যেতে চাই। তো তারপরে চিন্তা করলাম কোন সাবজেক্টে আমি পড়বো। ইঞ্জিনিয়ারের তো অনেকগুলো সাবজেক্ট থাকে, আইটি বা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল। তো পরে তখন বাছলাম যে যেটা সবচেয়ে বেশি ডিমান্ডিং, সিভিল ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেক্ট যেটা। তো ওইটা বাছার পরে তো সবাই তখন অনেক বলছে যে তুমি এই সাবজেক্টে পড়ো, মেয়ে মানুষ তো এই সাবজেক্টে তো তোমাকে কেউ কাজ দিবে না, কারণ তোমাকে সাইডে যেতে হবে, মিস্ত্রিদের সাথে দেখতে হবে, কাজ অর্গানাইজড করতে হবে, অনেক কিছু। তো তখনও আমি চিন্তা করলাম যে না, আমি এটা পারবো, ছেলেরা পারলে আমি কেন পারবো না, আমিও এটা পারবো। তো এই চিন্তা করে 4 বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়লাম। পড়ে তারপরে আমি ছোট একটা জবে ঢুকলাম, এক্সপিরিয়েন্স হলো একটু, বিএসসিও করলাম। তারপরে বিএসসিতে ভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে নিছি। তো তখন থেকেই আমার প্ল্যান যে বিএসসি শেষ হলেই আমি বিজনেস করব, কারণ জবে তো আমি আমার মেধাটা বিকশিত করতে পারছি না, যে আমি যতটা দিতে চাই বা যেভাবে আমি চাচ্ছি, মানে আমি আমার মতো করে পাচ্ছি না, ইনস্ট্রাকশন ফলো করতে হচ্ছে বেশি এবং নিজের স্বাধীনতাটা থাকছে না। তো তারপরে চিন্তা করলাম যে না, আমি একটা নিজে কিছু করব। তারপরে এই 2023-এ আমি শুরু করেছি সানলাইট ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন। তো তখন ফার্স্টে তো অনেক প্রতিবন্ধকতা ছিল, ফ্যামিলিও ওভাবে ফার্স্টে বলছে যে তুমি পারবা কি না, দেখো জবেই যাও বা সরকারি জবের জন্য পড়ো। তো যখন ভাবলাম যে সরকারি জবের জন্য পড়বো, তখন এত বেশি বেকার স্টুডেন্ট, মানে এটা দেখে মানে আমি চিন্তা করতেছি যে তার চেয়ে এক কাজ করি, আমি নিজেই উদ্যোক্তা হয়ে আমি জব যদি 2 জনকেও দিতে পারি আমার ফার্মে, সেটাও আমার জন্য অনেক কিছু। একেবারে ওই চিন্তা করেই আমি বেসিক্যালি ফার্মটা শুরু করা। বা চমৎকার। এদিকে রাফি আপুর কাছে এসে জানতে চাই যে ছেলেবেলায় যদি একটু ফিরে যায়, যে ছেলেবেলাটা কেমন ছিল এবং এমনই একটা বৃষ্টি স্নাত সন্ধ্যায় কোনো স্মৃতি আছে কিনা ছেলেবেলার? ছেলেবেলাটা আসলে আমার ছেলেবেলাটা কেটেছে একদম গ্রামে। গ্রাম মানে তো আমরা হলো একদম ওপেন, যেটা নেচার, প্রকৃতির সাথে আমাদের বড় হওয়া, প্রকৃতির যতগুলো মানে এনজয় করার মতো জায়গা আছে, আমরা আসলে ছোটোবেলায় সবগুলো এনজয় করেই আমি বড় হয়েছি। ছোটোবেলাটা গ্রামে থাকাতে হচ্ছে কি বৃষ্টির দিন, তারপরে শীতের দিন, মানে আমরা আসলে প্রতিটা ঋতু না ভিন্ন ভিন্নভাবে আমরা তখন এটাকে এনজয় করতাম। এখন যেরকম বাচ্চারা কি একটা মোবাইল, তার লাইফটাই কি শুধু মোবাইলের মধ্যে, কিন্তু আমার ছোটোবেলাটা ছিল যে আমার হয়তো বা বর্ষাকালটা একরকম ছিল এনজয় করাটা। যেমন বর্ষার আমাদের এনজয়ের মধ্যে কী ছিল, আমরা স্কুলে যেতাম, স্কুল থেকে আসার সময় সেটা কখন আমি বলি, সেই সময়টা আসলে অনেক আগে, 83, 82 ওই সময় 84, তখন আসলে অনেক আগের কথা, যখন গ্রামে আসলে বিদ্যুৎ ছিল না, ইভেন ট্রান্সপোর্টের জন্য রিক্সা বলেন সেটাও ছিল না। আমরা স্কুলে যেতাম আমরা পায়ে হেঁটে। দেন বৃষ্টির দিন, যেদিন আমাদের দেখা যাচ্ছে যে বৃষ্টি চলে আসছে, সেই দিনটা ছিল আমাদের লাইফের সবচেয়ে সেরা, যেদিন স্কুল ছুটির সময় বৃষ্টিটা চলে আসতো।
কারণটা কি? কারণটা হলো আমরা সেদিন পারতাম কি যে বইগুলা হয়তো বা রাস্তায় কোনো একজন পরিচিত তারও বাসায় বইগুলো রেখে আমরা বৃষ্টির মধ্যে বের হয়ে যেতাম, কিন্তু আমার বাসা থেকে কিন্তু বলা থাকতো যে বৃষ্টি শেষ হবে, ছাতা যাবে, বাসায় ফিরবে। আমরা কিন্তু সেটা নিতাম না, মনে হতো কি না ওইটা নিলে আসলে এনজয় করা যাবে না। আমরা বই খাতা সব একজনের বাসায় রেখে দিতাম, রেখে দিয়ে আমরা অনেক কাজিন একসঙ্গে যেতাম। মজা ছিল আসলে ওটা, একা থাকলে আসলে এত মজা করা যায় না। আমরা ওই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাড়ি আসতাম, কেউ তো বলতে পারতো না কারণ বৃষ্টি চলে আসছে, তখন আর বলতেও পারতো না যে ঘরে চলে। ওই বৃষ্টির মধ্যে আমরা দেখা যেত যে ম্যাক্সিমাম আধা ঘন্টা 1 ঘন্টা আমরা ওই বৃষ্টির মধ্যে খুব খেলাধুলা, গোলাচোট, তারপরে কি বলে ওই খেলাগুলোর নামও আসলে আমরা ভুলে গেছি, হাডুডু, সব ধরনের ফুটবল খেলা আমরা আসলে সব খেলতাম। ওইগুলো আমাদের সময় ছিল হলো বরফ পানি, ছোঁয়াছুঁই। আচ্ছা, হ্যাঁ, আমরা প্রচুর বৃষ্টিতে ভিজে ছোঁয়াছুঁই খেলেছি, এবং আমি যেহেতু মানে আমার প্রচুর ছেলে কাজিন এবং আমার বিল্ডিং এও সব ছেলেরাই বেশি ছিল, তা আমি আসলে মেয়েদের কালচারটা কম পেয়েছি। আমি ফুটবল ক্রিকেট খেলে বড় হয়েছি। এক্স্যাক্টলি আমারও হয়েছে কি আমরা কাজিনরা সমান সমান ছিলাম, এখন খেলতে গেলে তো একসঙ্গেই খেলতাম, মাঝে মাঝে ওদের সাথে ফুটবলও খেলতে হয়েছে, যে আমরা আমাদের সব মেয়ে কাজিনরা একদিকে, ছেলেরা একদিকে। বৃষ্টি হলে ফুটবল খেলা আমি ভীষণ এনজয়ও করেছি, এরকম না যে আমি খেলতে চাই। তখন আসলে আমাদেরকে ফুটবল কিনে দেওয়া হতো না, আমরা ওই যে গাছের জাম্বুরা হতো না, ওটা দিয়ে আমরা ফুটবল খেলা শুরু করে দিতাম বৃষ্টির দিনে। তাই এরকম করার পরে দেখা যেত কি আমাদের সবাই মিলে আবার কি তো সামনে একটা পুকুর আছে, জল পুকুরে যায়, সবাই মিলে আবার পুকুরে গোসল করা। আসলে হ্যাঁ, এটা ছিল আমার বর্ষার, যেটা বললেন বর্ষার স্মৃতি। এরকম প্রতিটা ঋতুতেই আমাদের না ভিন্ন ভিন্ন ছিল, ভিন্ন ভিন্ন সব এক একটা বিষয়। যেমন দেখা যায় হেমন্তে একরকম খেলা, হ্যাঁ, হ্যাঁ, শীতের আরেক রকম খেলা। হ্যাঁ, তো সেরকম শীতে মনে হয় ব্যাডমিন্টন খেলতেন। শীতে আমাদের ছিল কি একটা ছিল পিঠা ছিল, ব্যাডমিন্টন খেলা ছিল, তারপর হলো সবচেয়ে মজা ছিল হলো গ্রামে কিন্তু প্রচন্ড কুয়াশা পড়ে। আমরা দেখা যেত কি 4-5 জন যে এক সমবয়সী যারা কাজিনরা ছিলাম একসঙ্গে স্কুলে যেতাম। সকাল 7টার দিকে থাকতো একটা কোচিং আমাদের, 7টার দিকে থাকা মানে কি বাসার দিকে আমরা 6:30টায় বের হইতাম, পুরো রাস্তা অন্ধকার, কেউ কাউকে দেখতে পায় না। সেই সময় বের হয়। আরেকটু শুনবো, তার আগে একটা ফোন কল এসেছে, একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক বন্ধু, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? সাদিয়া বলছি, আমি সাদিয়া খান সাভার থেকে বলছি। আমি রাফিয়া ম্যামের সাথে কথা বলতে চাচ্ছি। আচ্ছা, রাফিয়া ম্যামের সাথে কথা বলতে চাচ্ছেন? বাহ, একাডেমি স্টুডেন্ট। বাহ, চমৎকার, কথা বলুন। জি বলেন। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনাকে দেখতে পাচ্ছি ম্যাম, আপনাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ আপু। আপনাকে দেখতাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবসময় হচ্ছে আমরা শেভ কোটে ছিলাম, কিন্তু আপনাকে আজকে শাড়িটা অনেক সুন্দর লাগছে ম্যাম। আচ্ছা আচ্ছা, জি আসলে আমি একাডেমিতে কখনো শাড়ি পরি নাই, আমার স্টুডেন্টরা দেখতো যে উপরে শেভ কোট পরা, এর বাইরে ওরা আমাকে দেখে আসলে ইউজড টু না। বাহ, হ্যাঁ ম্যাম, তাহলে অনেক সুন্দর লাগছে। সাদিয়ার কিন্তু কণ্ঠেই আসলে আনন্দটা প্রকাশ পাচ্ছে। সাদিয়া, অনেক ধন্যবাদ, আপনার ফোন কলেই আপনার উচ্ছ্বসিত চেহারাটা দেখতে পেলাম। অনেকদিন পর দেখলাম, লাস্ট তো আমাদের ক্লাস শেষে তো আপনার সাথে দেখা হয়নি, আজকে আপনাকে দেখে মনে হচ্ছে যে অনেক ক্লাসে। ওকে ওকে, আমিও আপনাকে খুব মিস করছি, চলে আসবেন একদিন বাসায় চলে আসবেন। অনেক অনেক ধন্যবাদ, এবং বেশ খুশি হয়েছি যে আপনি ফোন দিয়েছেন এবং বেশ উচ্ছ্বসিত কণ্ঠে তিনি আনন্দ প্রকাশ করছেন। এভাবেই কিন্তু বন্ধুরা জুমেও যুক্ত হয়ে যেতে পারেন, সাথে আমাদের সাথে ফোন কলের অপশনটাও আছে যারা জুমে একান্তই জয়েন হতে পারছেন না। নেটওয়ার্কেরও ইস্যু থাকতে পারে, যেহেতু আজকে একটা বৃষ্টি স্নাত দিন এবং আমাদের এই আয়োজনটা সরাসরি সম্প্রচারিত হয়, তো সেই ক্ষেত্রে নানান রকম টেকনিক্যালিটিস যখন যা হচ্ছে না কেন সবকিছু ফেস করেই আসলে এই লাইভ আয়োজনটা করা হয়। এই পর্যায়ে আমি একটু আসতে চাই আবারও যদি লাভলি আপুর কাছে। আপুর ছেলেবেলা কোথায়, বড় হওয়া কোন এলাকায়? পুরনো সেই দিনের কথা ভুলবো কি রে আর, সেই রবীন্দ্রনাথের কাছে যেতে হয়। আমার জীবনটা আসলে যদি আমি বলতে চাই, যেহেতু একটা স্মৃতি কথা, অনেক অনেক বৈচিত্র্যময়। আজকে আমার মনে পড়ছে যে আমাদের বাংলাদেশের একজন খুব বিখ্যাত লেখক বুলবুল চৌধুরী মারা গিয়েছেন উনি। তো উনি সবসময় আমার এক একটা কাহিনী শুনতেন আর বলতেন যে আমি আপনাকে নিয়ে লিখবো, আপনার জীবন এত বৈচিত্র্য, মানে আমি আপনাকে নিয়ে লিখবো। কিন্তু উনি আর শেষ মুহূর্তে সেই সময়টা হয়নি, চলে গেলেন তার আগে। তো আজকে যেহেতু এই ভেজা বৃষ্টি ভেজা একটা সুন্দর দিন, ভাল লাগছে, তো আজকে আমার খুব রোমান্টিক একটা বিষয় মনে পড়ছে। আমি যদি ছোটবেলার কথা বলতে চাই অনেক কিছু,
তো তার মধ্যে থেকে রোমান্টিক একটা কথা বলি, আমি তখন স্কুলে পড়ি। আচ্ছা। স্কুলে পড়ে আমাদের ঘরটা ছিল টিনের ঘর। সেদিন ঝুম বৃষ্টি, টিনের ঘর দিকে রাস্তা, তো ওই ঝুমঝুম বৃষ্টি হচ্ছে আর এই জানলার পাশে আমি বসে আছি। জানলার পাশে বসে বৃষ্টি পড়া দেখছি আর শব্দ শুনছি। সেদিন আমার মনটা অনেক খারাপ ছিল, মনটা খুব বিষণ্ণ ছিল। ওইটুকু আমি তখন ক্লাস, চুলটা সরিয়ে একটু কথা বলুন। ক্লাস 9 বা ক্লাস 10-এ পড়ি আমি তখন। তো ওই সময় তখন আমার ওই দিন মন খুব খারাপ। তো ওই বৃষ্টি শুনতে শুনতে তখন আমি আমার এই প্রথম হলো আমার কবিতা লেখা শুরু। রিমঝিম করে কাঁদে বিরোহিণী প্রিয়া, আসি বলে আসিল না দু চোখের হিয়া। এবং এটার পেছনের কারণটা হলো, আমি প্রতিদিন যখন স্কুলে যেতাম, স্কুলে যাবার পথে হঠাৎ একদিন আমি বের হয়েছি, দেখি যে খুবই, আমি রাস্তা দিয়ে ওই নদীর পাড় দিয়ে যাচ্ছি, যাওয়ার পথে হঠাৎ রাস্তার পাশে দেখি একটা ছেলে, মানে খুবই সুন্দর, কার্লি চুল, তার একদম খুবই হ্যান্ডসাম, দেখতে অনেক সুন্দর। আমি হঠাৎ থেমে গিয়েছি তাকে দেখে। ওকে দেখে থেমে দেওয়াতে আমি আর এগোতে পারছি না, মানে এত আর কিরকম হাত পা মানে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। মানে আমার জীবনের এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। এরপরে আর অনেক কষ্ট করে স্কুলে গেলাম। সেদিন ছিল প্রথম বসন্ত। আমার বান্ধবীরা সবাই আমাকে উইশ করছে, আমি হন্তদন্ত হয়ে যে বসেছি, ওদের কোনো উত্তর দিচ্ছি না। তো আমার বান্ধবীরা সবাই আমাকে করছে যে কিরে তুই কথা বলছিস না, ও তুই তো ভালো, আমি ক্লাসে ফার্স্ট গার্ল ছিলাম, তুই তো ভালো ছাত্রী, সেই জন্য তো মানে আমাদের কথার উত্তর দিচ্ছিস না। ওরা তো আর আমার ব্যাপারটা বুঝতে পারছে না যে আমার ভেতরে কি হচ্ছে। ক্লাসের স্যাররাও দেখি সেদিন আমাকে সবাই খেয়াল করছে, কি ব্যাপার লাভলি, তোমার কি হয়েছে, তোমাকে এরকম লাগছে কেন? আমি কিছু বলতে পারছি না। আচ্ছা যাই হোক, এরকমভাবে আবার স্কুল ছুটির পর যখনই আমি স্কুলের গেট থেকে বের হয়েছি, বের হওয়ার পর দেখি ওই ছেলেটা আবার ওই কিছু বলেনি, মানে রাস্তায় আমি যাচ্ছি একদম। আমার একটু জমা রাখলাম, একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে এসে আবারও কথা বলছি, সাথে থাকুন। একেবারে আড্ডার কিন্তু আধা আধি সময় চলে এসেছে, অর্থাৎ অর্ধেক সময় শেষ আর অর্ধেকটুকু বাকি। এবং সেই সময়টায় সবার কাছেই ছোট ছোট করে কিছু শুনতে চাই। আপনারাও যদি আপনাদের স্মৃতি কথাগুলো আমাদেরকে বলতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে আড্ডা দিতে পারেন। লাভলি আপুর কাছে আবার আসি, ওই কথাটাই গল্পটার পরের অংশটুকুতে যাই। আচ্ছা, এরপরে দেখা যেত যে ওই প্রতিদিন আমি স্কুল থেকে, বাসা থেকে যখন বের হতাম আমার সঙ্গে আসতো। আবার যখন আমি স্কুলের গেট থেকে বের হতাম, এই প্রতিদিন প্রায় 1 মাসে, কিন্তু কোনোদিন আমাকে, আমি তার নাম ধামকে কিছুই বলতে পারবো না, সে আমাকে জানে কিনা আমি জানি না। এবং আমার যে স্কুল থেকে আমরা যখন সবাই দল বেঁধে বের হতাম, কেউ আমাকে কখনো প্রশ্নও করেনি যে আচ্ছা এই ছেলেটা কেনই, আর তাকিয়ে থাকতো। ও যখন বের হতো ড্যাব ড্যাব করে শুধু তাকিয়ে থাকতো, আর কিচ্ছু বলেনি। বা বেশ লাজুক ছিল না, সেটা জানি না, কিচ্ছুই বলতো না, শুধু তাকিয়ে থাকতো, তার চোখ দুটো শুধু আমার দিকে। এবং আমার অবাক লাগে যে আমাকে কেউ জিজ্ঞেস করতো না যে কি ব্যাপার, এই ছেলে এভাবে তোর সঙ্গে কেন যায়, কেন তাকিয়ে থাকে। সবাই আসলে ওকে ছিল যে একটা ছেলে দাঁড়িয়ে আসে থাকুক না। না, এটার একটা মজার ব্যাপার হলো, তারপরে মজার যে ব্যাপারটা হলো, যেদিন 1 মাস পরে আমাদের হেডমিস্ট্রেসের বাসার কাছাকাছি, তো একদিন আমরা যাচ্ছি 4-3 বান্ধবী, আমরা হেডমিস্ট্রেসের বাসায় যাচ্ছি, যাবার পথে 4 রাস্তা, হঠাৎ এইদিকে যাচ্ছে, ওই ছেলেটা আবার 3টা বন্ধু সহ ওই দিক দিয়ে আসতে একদম এসে আমার সামনে দাঁড়িয়েছে। আমার বান্ধবীরা আমাকে পাস করে চলে গিয়েছে, আমি তো ওকে দেখে থমকে দাঁড়িয়ে গিয়েছি। দাঁড়িয়ে যাওয়ার পরে তারপর আমার সামনে এসে দাঁড়ালো। দাঁড়ানোর পর ওর হঠাৎ পেছনে, হাতগুলো পেছনে ছিল, পরে হাতগুলো সামনে নিয়ে এসে হাত ভর্তি, আমার এই জিনিসটা মনে নেই, হয়তো সব বকুল ফুল হবে, বকুল কিংবা শিউলি ফুল এটা হবে, আমার এতটা মনে নেই। যাই হোক, ফুলগুলো আমার সামনে এভাবে ফেলে দিল, আমার হাতে দেয়নি, আমার সামনে এভাবে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পরে ফেলে দিয়ে তখন এই 2টো লাইন সে বলল, আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার গানের ফুল গো, কুড়িয়ে তুমি নিও প্রিয়। বাহ, এটুকু বলে সে ঘুরে চলে গেল। চলে যাওয়ার পর যতক্ষণ, এবং যে সে যে চলে গেল, একবারের জন্য সে পেছন ফিরে তাকায়নি। আমি শুধু তাকিয়ে থাকলাম, যত দূর দেখা যায় সে চলে গেল।
বাহ। যাওয়ার পর আর একটা বারের জন্য তাকায় না, আমি তখন ফুলগুলো তুলে নিয়ে অনেক অনেক এলাম। ধন্যবাদ। আমরা একটু জুমে চলে আসি, জুমে এসে একটু কথা বলতে চাই। আমাদের সাথে নাহিদা নীলি আপু আছেন, মিষ্টি আপু আছেন, তারপরে আছেন ঝুমুর আপু, তারপরে মমি সুফিয়ান আপু আছেন, ওবায়দা বেগম আপু আছেন। আমি সবার সাথে একটু কথা বলতে চাই। নাহিদা নীলি আপু, আজকে দিন যায় স্মৃতি থাকে, আজকের দিনে কোন স্মৃতিটা সব থেকে বেশি মনে পড়ছে? ছোট করেই শুনতে পারবো, বড় করে পারবো না। কোন স্মৃতিটা মনে পড়ছে ছোট্ট করে বলি। আসসালামু আলাইকুম অহনা আপু, শুভেচ্ছা সবাইকে। আসলে এই জীবনটাতে তো আসলে অনেক স্মৃতি, ভালো মন্দ, দুঃখ সুখ দুঃখ মিলিয়ে আসলে অনেক স্মৃতি। তো আজকের দিনটাতে মনে হচ্ছে বর্ষার দিনটার কথা। প্রচুর বৃষ্টি বাইরে। তো আমরা যখন ছোট ছিলাম, তো যখন স্কুলে যেতাম, একদম যখন মানে বৃষ্টি হতো একদম ভিজে ভিজে যেতাম স্কুলে। ওখানে মাঠে লাফালাফি করে ভিজে টিজে একেবারে একাকার হয়ে স্কুলে বসতাম বেঞ্চে। আবার স্কুলে আসতাম, তাও যদি বৃষ্টি হতো একেবারে পানিতে থই থই যখন করতো, তো আবার ওই পানিতে হেঁটে হেঁটে আসতাম। তো বাসায় এসে তো একটু বকাটাকাও শুনতাম, ওই দিনটাও আছে। আর ভালো মন্দ মিলিয়ে তো মোটামুটি স্মৃতি কিছু না কিছু সবসময়ই আমরা মনে পড়ছেই। তো এই সামান্য এই ছোটটাই বললাম। বাহ, বর্ষার অনেক দিন ধন্যবাদ যেহেতু। নাহিদা আপু। বাকিদের কাছেও আসছি, একটু রাফিয়া আপুর না, নাসরিন আপুর কাছে আসি। নাসরিন আপুর কাছে এসে একটু জানতে চাই, যেটা এই যে বর্ষা দিনে তো অনেকজনের অনেক স্মৃতি শুনছি, তো ইদানিংকার যেমন সে একটু ছোট আছেন, তো ইদানিংকার প্রেমের কোনো গল্প আছে কিনা, বা বর্ষা দিনের ছোট্ট কোনো স্মৃতি মনে পড়ে আসলে এই কিনা? আপু যেভাবে বললো যে বর্ষা মানে রোমান্টিক, হ্যাঁ, আমি হ্যাঁ। যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার, আমার কাছে বর্ষা মানে বোরিং। ওহো, কারণ আমার সাইডে যেতে হয়, আমার কাজ বন্ধ থাকে, এবং কাদার ভেতরে সাইডে হ্যাঁ, গিয়ে কাজ, মিস্ত্রিরা কাজ করতে পারে না। তো আমার বর্ষা আসলে আমার মনে হয় আমার লস কাজ হচ্ছে। পেন্ডিং হ্যাঁ। পড়ে আছে পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ। আর বর্ষা আসলে আমার মানে ব্যবসা মন্দা চলে আসে, আহা। মানে ব্যবসা খারাপ যায়। কারণ যেহেতু বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ, এখানে মিস্ত্রিরা বাইরে বসে কাজ করবে, আমার যেতে হবে, তো আমি যেতে পারি না। এরকম হয়, এমন হয় অনেক সময় বর্ষার মধ্যে আমার যেতে হয় সাইডে, মানে প্রচন্ড কাদা টাদা মেখে চলে আসি মানে বাসায়। সেই দিনটা একেবারে রোমান্টিক একদম না, বরং romantic একটু না। আমার হ্যাসেলটা জন্য, আরো বেড়ে হ্যাঁ, হ্যাঁ, যায়। বর্ষাটা আমার জন্য খুবই একদম। তাহলে তো নাসরিন একেবারে রোমান্টিক না, সে শুধু রিয়েলিস্টিক। আচ্ছা, ঠিক আছে। একদম ইট পাথরের সাথে ইট ইট বালি পাথরের সাথে থাকতে থাকতে মনটাও কি পাথর হয়ে হ্যাঁ। গেছে না? আহা, নাসরিন আপুর কি এরকম বর্ষা দিনের তো স্মৃতি ছোটবেলাটা শুনলাম, কিন্তু এই বাদল দিনের প্রথম কদম ফুলের কথা মনে আছে কিনা? বাদলের দিনে প্রথম কদম ফুল আসলে না, ওরকম কিছু নেই। কিন্তু এই রিসেন্টলি হলো বৃষ্টি, যেটা ঢাকা শহর এখনকার যে অবস্থা সেটা একটা বলি, আমার একাডেমিতে ক্লাস নেওয়ার এটা অভিজ্ঞতাটা বলি। আমরা একদিন ক্লাস নিচ্ছি, আমাদের একাডেমিতে আসলে যারা জব করে তাদের জন্য হলো ইভিনিং ব্যাচ চালু থাকে। আমাদের সেই ক্লাসটা শুরু হয় রাত 8টার থেকে। তো আমার একদিন একটা ক্লাস পড়লো, আমরা ক্লাস করছি, বাইরে যে বৃষ্টি আমরা আসলে কেউ জানি না, জাস্ট হলে এই স্টুডিওটা যেরকম বাইরের কিছু শোনা যায় না, আমাদের ক্লাসরুমটাও এরকম, বাইরের কিছু আমরা শুনতে পাই না। আমার ফোন দিয়ে একবার বাজলো, জাস্ট কেটে দিলাম, ক্লাস টাইমে ফোনটা ধরি নাই। ক্লাস করে যখন 10:30 বেজে গেল, আমরা বের হইতে গেলাম ধানমন্ডি 27 নাম্বার, দেখি সিঁড়ি সমান পানি। মানে এখন তো মনে হচ্ছে যে বৃষ্টি থামারও কোনো ইচ্ছা নাই। আহা, আমি শুধু ভাবছি যে আমি কি আজকে এখানেই রাত্রে থাকবো নাকি বাসায় যাব। বাসায় ফোন দিলাম, বলে কি তুমি যেভাবে পারো একটা কিছু ম্যানেজ করে বাসায় আসো, না হয় কিন্তু ওখানেই স্টে করতে হবে। তখন দেখা যাচ্ছে যে আমার এক স্টুডেন্ট ছিল, উনি ছিলেন মেবি ইঞ্জিনিয়ার ছিলেন। আসলে আমাদের ইভিনিং ব্যাচগুলোতে না বিভিন্ন ক্যাটাগরির স্টুডেন্টরা থাকতেন, যেমন দেখা যেত টিচার আসছে, ইঞ্জিনিয়ার আসছে, ডক্টর আসছে, এরকম ছিলেন। তো একজন ছিলেন আপু ইঞ্জিনিয়ার, সেও কি করবে বুঝতে পারছে না, তার বাসাটা আমার দিকে। তখন সেই আপুটা বললো কি আপু চলেন যাই, একসাথে বের হই। আমি বলছি কীভাবে? বলে কি আমার গাড়িটা রাস্তায়। আমি বলছি আপনার গাড়ি কি আসতো আছে এখনও? আসেন যাই দেখি। জাস্ট হলো আমরা মানে জুতা তো হাতেই নিলাম, হ্যাঁ। তারপরে পানি একদম হাঁটু বরাবর আহা। পানি। কারণ আমার মনে হচ্ছে যদি না বের হই রাতটা আজকে এখানে থাকতে হবে। আমরা গেলাম, গাড়িতে উঠলাম, কিছু দূর আমাকে নামিয়ে দেওয়ার আগেই দেখা যাচ্ছে গাড়ির ভিতরে পানি ঢুকে যাচ্ছে, অলমোস্ট পানি ঢুকে গাড়ি যে যাচ্ছে। থেমে যায়নি, এটাই তো অনেক। হ্যাঁ, আমার মানে ভিতরে পানি ঢুকে যাচ্ছে, মানে কি গেছে। হ্যাঁ। আমাকে নামানোর পরে আপু আর একটু ঘুরতে হয়েছে আমার জন্য লালমাটিয়া। তো আমাকে ঘুরে সে যখন আবার পান্থপথ যাবে, তখন আমি ফোন দিলাম, বলে কি আপু আর তো আমি যেতে পারছি না, আটকে গেছে। আটকে গেছি। আহা, এই কঠিন হলো ব্যাপার। ঢাকার বৃষ্টির ব্যাপারটা যেটা বললাম। কতবার যে সিএনজি আটকে গেছে, হ্যাঁ। আমি রাস্তার মধ্যে আটকে আছি, এমনও আছে। আমি একটু আসতে চাই আবার, আমি একটু বৃষ্টির রোমান্টিকতাতেই থাকতে চাই। স্মৃতি কথা মানে একটু সুন্দর সুন্দর কথা। মিষ্টি আপুর কাছে এসে জানতে চাই যে বৃষ্টির সাথে কদম ফুলের একটা আলাদা রকম সম্পর্ক আছে, তো সেরকম একটা দিনে কদম ফুলের কোনো গল্প আছে না গান আছে?
অহনা, আছেই তো, কদম ফুলের সাথে বৃষ্টির একটা সম্পর্ক আছে। তো আমি একটু স্মৃতির কথা বলি, আমি স্মৃতির টপিকটা নিয়ে একটু কথা বলি, তারপর নাহলে এক লাইন যদি সময় পাই। আপু আমি বলতে চাই, বর্ষার দিনে স্মৃতি যেহেতু, আমি শহরে, আমরা ঢাকা শহরে বড় হচ্ছি, আব্বু ছিল গভর্নমেন্ট অফিসার, আব্বু করতে গিয়ে পর্দা টর্দা দিয়ে রাখতো যাতে স্কুলে না যায়, বাট আমি তো অলওয়েজ সিরিয়াস স্টুডেন্ট, স্কুলে যাবই, তো আমাকে আটকে রাখতো। তো যখন আমি ঘুমায় থাকতাম ছোটবেলায় স্কুলে, যখন 10টা পেরিয়ে যাচ্ছে ব্রেকফাস্টের সময়, আব্বু তখন ধীরে ধীরে ডাকতো, আব্বু ডাকতো, ও গো কন্যা ঘুমাও কতবার, পদ্মকলি নয়ন দুটি মেলুবে কেবার, কন্যা ঘুমাও কতবার। এভাবে ঘুমও পাড়ায় রাখতো, আবার গান গেয়ে গিয়ে বর্ষার দিনে উঠাতো আব্বু। তো আমার আব্বু নেই, 12 বছর হলো মারা গিয়েছে, কিন্তু আমার অস্তিত্বে উনি মিশে আছেন সারা জীবন, সুখময় স্মৃতি হয়ে। সবাই সবার বাবা মার জন্য দোয়া করব, আর যারা বেঁচে আছে তাদেরকে আমরা যতটুকু পারবো সম্মান করব, ভালোবাসবো। তো কদমের কথা আরেকদিন বলবো অহনা। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। এই স্মৃতিটা শুনতে আরো বেশি ভালো লেগেছে আমার। ঝুমুর আপু আছে, এসে কথা বলবো। রুমা আপু জয়েন করে ফেলেছে, আমাদের সাথে রেবেকা আপু এসে গেছে, ইফ ফারহানা নার্গিস আপু এসে গেছেন। এসে সবার সাথে কথা বলবো, ছোট ছোট সময় কথা বলবো, কিন্তু বলবো। থাকুন আমাদের সঙ্গে। ছোট্ট একটা বিরতির পর যখন এলাম এপারে, তখন কিন্তু সময়ের কাঁটা আমাদেরকে জানিয়ে দিচ্ছে খুব বেরসিকভাবে যে একেবারে বিদায় বেলা চলে এসেছে। এই বিদায় বেলাতেই সবার কাছ থেকে একটু একটু স্মৃতির কথা শুনবো। দিন গেছে, কিন্তু কিছু স্মৃতি কিন্তু মনের জমা রয়ে গেছে, সেই স্মৃতিগুলোই তুলে আনতে চাই আমরা এখন এই পর্যায়ে। কার কাছে? ঝুমুর আপুর কাছে আসতে পারি। ঝুমুর আপু, দিন যায় কথা থাকে, কি কি কথা সেটা একটু শুনি। আসলে শুভ সন্ধ্যা সবাইকে। অহনা আপু কেমন আছো? শুভ সন্ধ্যা। আসলে সময় কখনো থেমে থাকে না আপু, দিন যাচ্ছে, মনে করো কিছু না কিছু স্মৃতি থাকছে, সেই স্মৃতিগুলো হাসায় আবার কাঁদায়, মোট কথা সব ভালো মন্দ মিলেই স্মৃতিগুলা আসলে আমাদের জীবনের একটা গল্প হয়ে থাকে। তাই দিন গেলেও স্মৃতিগুলো থাকে চিরসবুজ হয়ে। হ্যাঁ, আজকে ওই যে দিন যায় স্মৃতি থাকে, এই যে কথাটা থেকে আমার একটা গান খুব মনে পড়ছে, দিন যায় কথা থাকে, সে যে কথা দিয়ে রাখলো না। এই গানটা খুব মাথায় আসছে। তেমন কোনো মানুষ আছে যে কথা দিয়ে কথা রাখেনি? মমি আপুর কাছে আসি, একটু অন্যরকম উত্তর তার কাছে পাই কিনা শুনি। ধন্যবাদ আপু, সবাইকে বৃষ্টি ভেজা বিকালের শুভেচ্ছা আপু। আর দিন তো চলে যাবে, আর স্মৃতির পাতা আমাদের সুরক্ষিত হচ্ছে সেরকম। আমি শুধু একটি কথাই বলবো যে আমাদের এই নেক্সাস লেডিস ক্লাব গ্রুপ চলার পথে অনেক স্মৃতি, অনেক কিছু জমা হয়ে আছে আপু। সেই প্রথম দিনের কথা মনে পড়ছে, যেদিন তোমার সাথে আমার প্রথমে জুম আড্ডায় বসছিলাম এবং অনেক ভয় পেয়েছিলাম। জাকি আপুকে অনেক ধন্যবাদ, উনি শুধু একটা কথাই বলেছিলেন যে কথা বলতে শেখেন মমি আপু। তখন ভীষণ ভয় পেতাম, কথা বলতে চাইতাম না। সেই মমি আপুর, এই মমি আপুর জার্নিটা একদম সাক্ষী হয়ে থাকলাম। পালন করব আপু। হ্যাঁ একেবারে, যে সেই মমি আপু এবং এই মমি আপুতে কত পুরো দস্তুর একটা পরিবর্তন, সেটা সাক্ষী আসলে আমরা হয়ে থাকলাম। মমি আপু আগে আসলে প্রথম দিন এত নার্ভাস ছিল, সেই মমি আপু এখন প্রতিদিন গুছিয়ে কথা বলেন। চমৎকার হয়েছে ব্যাপারটা। রুমা আপুর কাছে আসতে চাই। রুমা আপু, আপনার কাছে এসে একটু শুনি আজকের বিষয়, দিন যায় স্মৃতি থাকে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। বৃষ্টির দিনে বৃষ্টির একটা স্মৃতি বলি। আমি তখন ক্লাস 6-7-এ পড়ি, নদীর পাড় দিয়ে আমি স্কুল থেকে আসতেছি, আসার সময় নদীর পাড়ে বৃষ্টির মধ্যে এমন জোরে পড়ে গেছি, এই কথা আগেও বলছিলাম। সেই পড়ে যাওয়ার পরে ওদিকে নৌকা নিয়ে অনেকে যাচ্ছিল, ওখান দিয়ে কয়েকটা ছেলে বলতেছিল ওঠো ওঠো, কেউ দেখে নাই, ওঠো। এই কথাটা আমার মাঝে মাঝে মনে হয় এখনো হাসি আসে। আসলে আচার খাওয়ার গল্প শুনতে হাসি পায়, বাট যে আচার খেয়েছে সেই জানে যে হাসির ঘটনা ছিল না, অনেক কঠিন ঘটনা ছিল। মজার ঘটনা পড়েছে, মানে বলছে উঠো, কেউ দেখে নাই, এমন লজ্জা পাইছি ছোট মানুষ। আহারে আহারে, অনেক ধন্যবাদ রুমা আপু, বেশ মজা পেলাম। ইভ ফারহানা নার্গিস আপুর কাছে আসতে চাই। ইভ ফারহানা নার্গিস আপু, আপনি আমাদেরকে আজকের একটা ছোট্ট করে স্মৃতি বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ছোট্ট করে কিছু বলতে পারবো না, তার কারণ আজকের দিনটাতে আব্বা চলে গেছিলেন 31শে মে মাসে।
এই আব্বার কথা তো অনেক অনেক আমাদের মেয়েদের জীবনে আমাদের বাবা মা তো একটা খুব জায়গা দখল করে আছে, বিশেষ করে বাবা জায়গাটা। মা তো আছে, বাবাটা মানে অন্যরকম। কারণ আমার যখন বিয়ে হয় সেই সকাল বেলাটা আব্বা আমাকে নিজ হাতে নাস্তা বানাইছে, আমাকে নিজে হাতে খাওয়াই দিছে। মানে তারপরে এখন এই তো আজকে আমার এতদিন আব্বার জন্য খুব খারাপ লাগে। আবার আরেকটা ভালো লাগে, এই মে মাসে 25শে মে মমি আপু আমাদের নেক্সাস গ্রুপের সবাইকে নিয়ে একটা গেট টুগেদার করছিল 25শে মে, সেটা আমার মনে আছে। যার ফলে এই মে মাস যেহেতু আজকে চলে যাচ্ছে, হঠাৎ করে মনে পড়লো যে থ্যাংক ইউ মমি আপুকে, আমরা সেই সময়টা অনেক সবাই এনজয় করছিলাম। অনেক ধন্যবাদ আপু, আপনাকেও অনেক ধন্যবাদ, এবং আঙ্কেলের জন্য অনেক অনেক দোয়া করছি আমরা সবাই মিলে, যাতে উনি, অবশ্যই আমরা জানি তিনি যেখানে আছেন ভালো আছেন, আরো যাতে ভালো থাকেন। ওবায়দা আপুর কাছে আসতে চাই। ওবায়দা আপু, কি কি স্মৃতি মনে পড়ছে? সব তো শুনতে পারবো না, একটা ছোট্ট করে কিছু শুনি। আসসালামু আলাইকুম আপু, অতিথি আপুদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসলে অ্যালবাম, স্মৃতির অ্যালবাম তো ভরে আছে, বলা যাবে না। একটা বলি, আজকে যেহেতু বৃষ্টির দিন, যখন এমন বৃষ্টি হতো বাড়িতে, তখন ছোট ছিলাম, তখন আমার ভাইয়ের একটা কোচা ছিল, রাতের বেলা ওইটা দিয়ে বড় বড় মাছ ধরতো, ওইটার নাম কোচা, সবাই কি বলে অন্যরা কি বলে জানি না। তো ভাই টর্চ লাইট না, হেচাক লাইট বলে, যেটা বড় লাইট গুলা, ওগুলি দিয়ে একজন লোক নিয়ে পানিতে মাছ ধরে আসতো। আর আমরা তখন অনেক রাতে জেগে উঠতাম যে মাছ দেখার জন্য, বড় বোয়াল, বড় শোল মাছ, বড় মাগুর মাছ, এই মাছগুলি মারতো। আর দিনের বেলা ডেরোই একটা আছে যে এক জায়গায় বসায় রাখতো, তারপরে আমরা পাহারা দিতাম যেন মাছগুলা চুরি না হতো, ছাতা নিয়ে সারাদিন বসে থাকতাম। তো ওখানে অনেক মাছ নিয়ে আসতো, সেই মাছ ভাই আর কি সবার আত্মীয় স্বজনদের বাসায় বিলি করতেন। মানে বৃষ্টি আসলে ভাইরিটা আর কি সব করে মাছ মানে অনেক ভালো ছিল সেই মাছগুলা। সুন্দর, একেবারে কল্পনা করতে পারলাম আপু, চমৎকার চমৎকার। এবং বৃষ্টি হলেই কিন্তু নানান রকম গান শোনার স্মৃতিও আসে, তাই না? একটু আসতে চাই রেবেকা আপুর কাছে। রেবেকা আপু, বৃষ্টির দিনে যখন কোনো একটা স্মৃতি খুব বারবার মাথায় ঘুরে ঘুরে আসছে, সেই সময় কোন ধরনের গান শোনা হয় বা কবিতা শোনা হয়, বা কিভাবে সময়টা কাটান? শুভ সন্ধ্যা অহনা। আসলে বৃষ্টির দিন শোনা যাচ্ছে আমার কথা? শুনতে পাচ্ছি। আচ্ছা, বৃষ্টির দিনগুলো আসলে খুব মানে একটু রোমান্টিক টাইপেরই হয়। বৃষ্টির দিন খুব ভালোই লাগে। সেই দিনে আমার ভালো লাগে আমার বাবার প্রিয় খাবার মুড়ি আর চানাচুর, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মাখায় একটা সুন্দর করে চা নিয়ে বসে খাওয়া। আমার বাবা মা সবাই খেত, আমরাও খাই, সবসময় খাই, এটা একটা ভালো লাগে। তারপরে এখন তো আমের সিজন, আম খাচ্ছি। তারপরে তোমার আরেকটু দিন যে পাঁপড়, মুগের ডালের পাঁপড়, আমার আম্মার খুব পছন্দের জিনিস ছিল। পাঁপড় খেতে ভীষণ মজা, কিন্তু আসলে মুগ ডালের পাঁপড় যেটা, হ্যাঁ ওটা খেতে খুব ভালো লাগতো। ঘন দুধ দিয়ে চা বানিয়ে মুগ ডালের পাঁপড় ফাটাফাটি, আর খিচুড়ি, গরুর মাংস আর বেগুন ভাজা, এর তো কোনো তুলনাই নাই। মানে বৃষ্টির দিনে এসব খাবারগুলো অমৃত খাবার। অনেকগুলো খাবারের কথা শুনলাম। বৃষ্টির দিনে আসলে আর কাজ করতে ভালো লাগছে না, এখন তাড়াতাড়ি আয়োজন শেষ করে কোথাও মুগ ডালের পাঁপড় পাওয়া যায় কিনা সেটাই খুঁজবো। হোসনে আরা আপু, বাদলো দিনে কোনো কথা মনে পড়ছে কিনা, কাকে মনে পড়ছে একটু শুনি হোসনে আরা আপুর কাছে। মিউট আনমিউট করা আছে, ছোট্ট করে বলবেন। ভালো আছেন অহনা আপু? অনেকদিন পর দেখা, সময় ঘুরতে পারি না, জয়েন করতে ইচ্ছা করলেও পারি না আপু, সত্যি নেটওয়ার্কের অসুবিধা হয়। কম সময় আপু। আর বৃষ্টির দিনটা তো আমার এমনি খুবই প্রিয় একটা দিন। আর স্মৃতি বলতে কি বলবো, সবই তো স্মৃতি, কষ্টের স্মৃতি, দুঃখের স্মৃতি, আনন্দের স্মৃতি, সবই তো স্মৃতি। এখন নেক্সাসের এটা একটা স্মৃতি। তবে হ্যাঁ, বৃষ্টির দিনে অনেক স্মৃতি মনে পড়ে। বৃষ্টির দিনে আমি তো এখনো ওরকম, আমার এখনো বৃষ্টির দিন ব্যালকনিতে গিয়ে আমি বৃষ্টিতে ভিজি, বৃষ্টি দেখি কোথায় বৃষ্টি পড়তেছে, গাছপালাগুলো সবুজ হয় যে, ওগুলো দেখি, আমার খুব ভালো লাগে। আর স্মৃতি বলতে গেলে রিসেন্টলি একটা স্মৃতি, আমার ছেলে আসছিল আপনার বাইরে থেকে, প্রতিটা দিন যেন মনে হচ্ছে ঈদের দিন। কি সুন্দর, আবারও ছেলে জলদি জলদি আসুক, সামনে আরো অনেক ঈদ আছে আপু, অনেক স্মৃতি জমা হবে। অনেক ধন্যবাদ। হাসিনা আপুর কাছে যেতে গেলাম আর অমনি হাসিনা আপু কেমন করে যেন গায়েব হয়ে গেল, তাই একেবারেই শেষ মুহূর্তে তাকে ধরতে গিয়ে একেবারে পাখির মতো হাত থেকে ছুটে গেল। হাসিনা আপু কি তারপরে এসে পড়েছেন? হ্যাঁ এসে পড়েছেন। হাসিনা আপুকে নিয়ে ফেলি। হাসিনা আপু একটু আনমিউট করে যদি আমাদের সাথে আজকের দিনের কিছু বলতেন ছোট করে। হাসিনা আপু শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম আপু, শোনা যায়? শুনতে পাচ্ছি।
বৃষ্টির দিনে নতুন অনেক স্মৃতি আপু জমা হইলো, কারণ গত 3 দিন আমি সবাই পরিবর্তনের পর 3 দিনের একটা ট্রেনিং করে মানিকগঞ্জ প্রশিক্ষা ভবনে। দারুণ দারুণ সব স্মৃতি নিয়ে আসলাম এই বৃষ্টির দিনে, 3 দিনে। এগুলো আপুর নেটওয়ার্কের অনেক অসুবিধা, নরসিংদীতে মনে হচ্ছে যে ঢাকার থেকেও কঠিন বৃষ্টি হচ্ছে, তো সেই ক্ষেত্রে নিতে পারলাম না। এবং 3 জন যারা আমাদের আজকের আয়োজন আলোকিত করে থাকলেন, 3 জনকে ধন্যবাদই দিয়ে দিতে হচ্ছে, কারণ সময়ের সংক্ষিপ্ততার কারণে 3 জনকে আর আলাদা করে কথা বলার জায়গা দিচ্ছি না, তবে ধন্যবাদ জানাতে চাই 3 জনকে। আমরাও আর কি বলবো, মানে বলার অনেক কথাই ছিল, যেহেতু স্মৃতি কথা। অনেকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ, আর যারা জমে আছেন যে আপারা সবাইকে ধন্যবাদ। অনেক কথা ছিল, জি জি ধন্যবাদ, শেষ হয়েও শেষ হলো না। দর্শক বন্ধুরা যারাই ছিলেন আমাদের আজকের আয়োজনে, তারা নিশ্চয়ই লেডিস ক্লাবকে ভালোবেসে আমাদের কাছে ছিলেন। একটা কথা মাথায় রাখবেন, সেটা হলো যে আজকের দিনের যে বর্তমান, সেটা কিন্তু আগামী দিনে স্মৃতি হয়ে জমা হয়ে থাকবে। তাই আজকের দিনটা খুব সুন্দর করে উপভোগ করুন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই।